বাহ, কি সুন্দর শাড়ি। এই দাদা, এই শাড়িটা তুই আমার জন্য এনেছিস? থ্যাংক ইউ সো মাচ। আমাকে তোকে কিছু বলতেই লাগে না। আসলে আমার কলেজে ফাংশন ছিল, আমি তাই ভাবছিলাম যে কি শাড়ি কিনবো, কিন্তু দেখ তার আগেই তুই আমাকে একটা সুন্দর শাড়ি এনে দিলি। আরে মিঠি, এই শাড়িটা তো আমার ঘরে খাটের উপর রাখা ছিল। এটা তোমার দাদা আমাকে গিফট করেছে, আর এটা আমাদের 1 মান্থ অ্যানিভার্সারির শাড়ি। আমি এই শাড়িটা পরে আজকে ডিনার করতে যাব। তোমার যদি শাড়ির দরকার হয় তুমি আমার আলমারি থেকে অন্য কোনো শাড়ি বের করে পরে নিতে পারো, কিন্তু আজকে স্পেশাল দিনে এই শাড়িটা আমি দিতে পারবো না। বাবা, এই শাড়িটার দাম লেখা আছে 30,000 টাকা। সে কি রে দাদা, তুই তোর বউকে আজকাল 30,000 টাকার শাড়ি দিচ্ছিস? আমি তো প্রথমে ভেবেছিলাম এই শাড়িটার দাম হয়তো 5-6 হাজার টাকা হবে। আমাকে আর মাকে কোনোদিনও তুই 10,000 টাকা দামের শাড়িও দিসনি, আর সেখানে তুই তোর বউকে 30,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিতে পারলি? এসব তুমি কি বলছো মিঠি? আজকে আমার আর তোমার দাদার অ্যানিভার্সারি, তাই তোমার দাদা আমাকে কিছু গিফট করবে, এটাই তো স্বাভাবিক। তোমার যখন বিয়ে হয়ে যাবে তোমার অ্যানিভার্সারিতে তোমার বড় তোমাকে এক্সপেন্সিভ কিছু গিফট করবে। থাক, আমার সব বোঝা হয়ে গেছে। পাড়ার লোকেরা ঠিক কথাই বলতো, বিয়ের পর দাদা একেবারে পর হয়ে গেছে। দাদা, তুই তোর মা বোনের কথা একবারও চিন্তা করলি না বল? যাক থাকবে, আমার অত বুঝি দরকার নেই। এই নাও তোমার শাড়ি। এই বলে মিঠি দিশার হাতে শাড়িটা ধরিয়ে দেয়, যা দেখে অর্ণবের খুব খারাপ লাগে। আরে না না মিঠি, তুই রাগ করছিস কেন? এই শাড়িটা তুই নিয়ে যা। আসলে এই শাড়িটা আমার দেখতে ভালো লেগেছিল, তাই নিয়ে এসেছিলাম। তোরা যা পরবি পর, তাতে আমার কোনো অসুবিধা নেই। আমি দাদা হয়ে কখনো তোকে বা মাকে ফেলতে পারি? এভাবে মিঠি তার দাদাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে সেই 30,000 টাকা দামের সুন্দর শাড়িটা হাতিয়ে নেয়, কিন্তু যা দেখে দিশা ভীষণই রেগে যায়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যাবেলা দিশা এবং অর্ণব ডিনার করতে বেরোয়। ঠিক এমন সময় মিঠিও তার কলেজের ফাংশন থেকে বাড়ির দিকেই ফিরে আসে। এই মিঠি, ওটা তোর দাদা বৌদি না? দেখ তোর বৌদির কি সুন্দর সোনায় বাঁধানো কপাল। এই তো আমাদের থেকে মাত্র 2 বছর আগে কলেজ পাশ করলো, আর তার মধ্যেই তোর দাদার সঙ্গে বিয়ে হয়ে গেল। এখন তো পায়ের উপর পা তুলে দিন কাটাচ্ছে। তোর মতো একজন সুন্দরী বয়ফ্রেন্ডের সঙ্গে না ঘুরে আমাদের সঙ্গে ঘুরতে এসেছে। লিপিকার কথা শুনে মিঠির ভীষণই রাগ হয়, কারণ সত্যি মিঠি তার বৌদি দিশাকে ভীষণই হিংসা করত। আসলে অর্ণব একটা এমএনসিতে অনেক টাকা মাহিনার জব করত, তবে অর্ণব বিয়ে হওয়ার আগে তার বেশিরভাগ টাকাটাই মিঠির প্রয়োজনে খরচ করত। কিন্তু দিশা বাড়িতে আসার পর থেকে অর্ণব শুধু দিশাকেই দামি দামি জিনিসপত্র দেয়, আর মিঠিকে সেভাবে কিছু দিতে পারে না। এই মেয়েটাকে কি করে শায়েস্তা করতে হয় তাই আমি খুব ভালো করেই জানি। দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমাদের সংসারে আগুন লাগিয়ে এখন এখানে বসে আমার দাদার সঙ্গে ফুর্তি করছে। এই বলে মিঠি তখনই অর্ণব এবং দিশার মাঝখানে গিয়ে বসে পড়ে। দিশা মিঠিকে দেখেই প্রচন্ড রেগে যায়, কারণ মিঠি সেখানে গিয়েই আগে দিশা এবং অর্ণবের জন্য রাখা অ্যানিভার্সারি কেকটা কেটে ফেলে। হ্যাপি অ্যানিভার্সারি দাদা বৌদি। এই নে দাদা, আমি তোর হয়ে কেকটা কেটে দিলাম। দেখি হা কর তো। বৌদি, এই নাও, তুমিও হা করো। উফ, এই ব্ল্যাক ফরেস্ট ফ্লেভারের কেকটা যা খেতে ভালো লাগে না, তার বলার নেই। মিঠি, এই কেকটা আমরা কাটবো ঠিক করেছিলাম, তুমি কেন এসে আমাদের কেকটা কেটে দিলে? উফ, কি যে করো না তুমি। আমি ভেবেছিলাম সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রথম অ্যানিভার্সারিতে কেক কাটার একটা সুন্দর ভিডিও পোস্ট করব। আচ্ছা থাক না, দিশা তো ছোট মেয়ে, তাই এরকম কেটে ফেলেছে। আসলে ও ব্ল্যাক ফরেস্ট কেক খেতে খুব ভালোবাসে তো তাই। আচ্ছা ঠিক আছে, তোর জন্য এটা প্যাক করিয়ে নিচ্ছি। এভাবে অর্ণব সেরকম ভাবে রিয়্যাক্ট না করলেও দিশা ভীষণই রেগে যায়, কারণ দিশা খুব ভালো মতোই বুঝতে পারে তার ননদ এই সমস্ত কিছু ইচ্ছাকৃতভাবেই করে থাকে, কিন্তু তবুও দিশার কিছু বলার থাকে না। অন্যদিকে মিঠি মনে মনে দিশাকে জ্বালাতে পেরে খুবই খুশি হয়। পরের দিন। কি ব্যাপার, তোমার মুখটা এরকম গোমড়া কেন হয়ে আছে? তুমি একটু না হাসলে ভালো লাগে? আগে তো কত হাসি খুশি থাকতে, এখন এরকম করে আছো কেন? আরে বাবা, একটু তো হাসো। তুমি কি আমার উপর রাগ করে আছো নাকি দিশা? আর রাগ? তুমি আমার রাগ কত বোঝো? আমার আর ভালো লাগছে না। কালকে তো দেখলে তোমার বোন কেমন ব্যবহার করলো। তোমার বোন আমার বিয়ের পর থেকেই সবসময় এরকম ব্যবহার করে। আমার মনে হয় তোমার বোন আমার আর তোমার ভালোবাসা দেখতে পারে না। আরে না রে বাবা, কিচ্ছু হবে না। মিঠি আসলে আমার সঙ্গে একসঙ্গে বড় হয়েছে তো, তাই সবসময় আমার কাছে আসে। তুমি চিন্তা করো না। তবে আজকে যখন তুমি রাগ করেছো, তখন আমি না হয় আমার হাতে রান্না খাইয়ে তোমার রাগ ভাঙাবো। এই
বলে অর্ণব রান্না করতে চলে যায়। আর মিঠি যখন তার দাদাকে রান্না করতে দেখে তখনই সে তার মায়ের কানে কথাটা তুলে দিয়ে আসে। আর চন্দ্রা দেবী মোটেই বাড়ির বৌদির প্রতি ছেলেদের এরকম আতুপুতু ভাব পছন্দ করে না। তাই তখনই চন্দ্রা দেবী সোজা বৌমার ঘরে গিয়ে দেখে বৌমা তখন শুয়ে শুয়ে সিরিয়াল দেখছে। আর যা দেখে চন্দ্রা দেবী ভীষণই রেগে যায়। কি ব্যাপার, তুমি থাকতে আমার ছেলেটা রান্নাঘরে কেন ঢুকেছে? তুমি জানো না আমাদের বাড়ির ছেলেরা কখনো রান্নাঘরে ঢোকে না? তোমাকে কি পায়ের উপর পা তুলে বসে থাকার জন্য আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে? নিশ্চয়ই তুমি অর্ণবকে রান্না বান্না করতে বলেছো। লাভ ম্যারেজ করেছো বলে কি আমার ছেলেটাকে তুমি কিনে ফেলেছো? এসব আপনি কি বলছেন মা? আমি অর্ণবকে কেন কিনে রাখবো? আপনি বিশ্বাস করুন, আমি অর্ণবকে কিছুই বলিনি। অর্ণব নিজে থেকে রান্না বান্না করতে গেছে। তাছাড়া অর্ণব যদি একদিন আমার জন্য রান্না করে তাতে কি এমন প্রবলেম হয়ে যাবে? দাদা তোমার জন্য সারাদিন টাকা ইনকাম করার জন্য অফিসেই থাকে, তারপর আবার দাদাকে তুমি বাড়িতে এসে রান্না করতে বলছো? তোমার লজ্জা করে না? এই জন্যই তো তুমি দাদাকে বিয়ে করেছো, যাতে ওর টাকাতে খেয়ে ওকে খাটিয়ে ওর মাথায় হাত বুলিয়ে তুমি শান্তিতে জীবনযাপন করতে পারো। এভাবেই চন্দ্রা দেবী এবং মিঠি দুজনে মিলে দিশাকে অনেক কথা শুনিয়ে দেয়। ফলে দিশা তখনই অর্ণবকে রান্নাবান্না করতে বারণ করে। এতে করে অর্ণব তার মা এবং বোনের কারসাজি খুব ভালো মতোই বুঝতে পারে। কিন্তু বাড়িতে ঝামেলা হবে ভেবে অর্ণব আর কিছু বলতে পারি না। দিশা চলো, আজকে আমি আর তুমি ডেটে যাই। সেদিন তো ভালো করে ডেটে যাওয়াই হলো না। আর আমরা না হয় বাড়ি ফেরার সময় মা আর মিঠির জন্য খাবার নিয়ে আসবো, তাহলে আর তোমাকে রান্না বান্নাও করতে হবে না। অর্ণবের কথা শুনে দিশা খুবই খুশি হয়। মা, আজকে আমি আর অর্ণব বাইরে ডিনার করতে যাচ্ছি, তাই রাতের খাবার আমরা একেবারে রেস্টুরেন্ট থেকেই নিয়ে আসবো। আলাদা করে রান্না করার কিছু দরকার নেই। আপনারা অপেক্ষা করবেন, আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। বাবা, আমাদের জন্য যখন রেস্টুরেন্ট থেকে খাবার নিয়েই আসবে তাহলে আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে গেলেই হয়, আর কষ্ট করে আমাদের বাড়িতে অপেক্ষা করতে হবে না। তাহলে তোমাদেরও তো খাবারটা বয়ে বয়ে আনতে হবে না। হ্যাঁ তাই তো, আমরাও একেবারে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি, কারণ তোমরা কখন ফিরবে ততক্ষণ কি আমরা না খেয়ে বসে থাকবো? এমনিতেও আমি ভাবছি আজকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে দিশার খুবই রাগ হয়। কিন্তু মা, আসলে আমরা দুজন থাক মা, বৌদি হয়তো আবার দাদার সঙ্গে একা সময় কাটাবে বলে আমাদেরকে নিয়ে যেতে চাইছে না। অবশ্য ওদের স্বামী স্ত্রীর মধ্যে আমাদের কি কাজ বলো তো? আমরা তো পরের লোক। থাক থাক, আমি সবই বুঝতে পেরেছি। যাও যাও, তোমাদের হয়তো দেরি হয়ে যাচ্ছে। এভাবে নিজের বোন এবং মায়ের মুখে এমন কথা শুনে অর্ণবের খুব খারাপ লাগে। আসলে অর্ণবের বাবা মারা যাওয়ার পর থেকে সে নিজেই তার মা এবং বোনের খেয়াল রেখে এসেছে। বিয়ের আগে অর্ণব তার মা এবং বোনকে ছাড়া একা একা কোথাও আনন্দ করতে যায়নি। এই ভেবে অর্ণব বলে, আচ্ছা ঠিক আছে, তোমরাও তাহলে সবাই তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমরা সবাই একসঙ্গে ফ্যামিলি ডিনার করতে যাব। আসলে আমি ভেবেছিলাম তোমরা হয়তো রেস্টুরেন্টে খেতে চাইবে না, কেননা রেস্টুরেন্টটা তো এখান থেকে অনেকটাই দূর। অবশ্য তোমরা যদি যেতে চাও আমার কোনো আপত্তিও নেই। অর্ণবের কথা শুনে দিশার রাগ হলেও সে কিছু বলতে পারে না। সেদিন রেস্টুরেন্টে গিয়ে মিঠি তার পছন্দের সমস্ত খাবার দাবার অর্ডার করে। সেই ইচ্ছা করে চিংড়ি, ডিম, কাঁকড়া ইত্যাদি আইটেম অর্ডার করে, আর যেগুলো দিশা মোটেই খেতে পারে না, কারণ দিশা সেই সমস্ত খাবারে অ্যালার্জি থাকে। আর যেহেতু অনেকগুলো খাবার অর্ডার করার ফলে অনেক টাকা বিল হয়, তাই দিশা চাইলেও নিজের পছন্দ মতো খাবার অর্ডার করতে পারে না। মিঠি এই সমস্ত কিছু ইচ্ছা করেই করছে, আমি খুব ভালো মতোই বুঝতে পারছি। এই মেয়েটাকে যে করে হোক এবার তাড়াতেই হবে, না হলে আমি আর অর্ণব জীবনে কোনোদিনও ঠিক মতো ডেটে যেতে পারবো না। মিঠি সবসময় আমাদের ভালোবাসা দেখে হিংসা করে। এভাবেই দিশা মনে মনে ঠিক করে সে এবার মিঠিকে মুখের উপর জবাব দেবে, তা না হলে মিঠি কিছুতেই লাইনে আসবে না। এভাবেই দেখতে দেখতে সময় কাটতে থাকে। বিয়ের প্রায় পর থেকেই অর্ণব অনেক অনেক চকলেট, আইসক্রিম নিয়ে বাড়ি ফেরে, আর যেগুলো মিঠি বেশিরভাগই শেষ করে দেয়। দিশা আইসক্রিম এবং চকলেটের প্যাকেট ছাড়া আর অন্য কিছুই পায় না। আজকেও বরাবরের মতো মিঠি অর্ণবের হাত থেকে চকলেটের বাক্স নিতে যাবে, এমন সময় দিশা সেখানে এসে চকলেটের বাক্সটা কেড়ে নেয়। আরে মিঠি, কি করছো? এই চকলেটগুলো তোমার দাদা আমার জন্য এনেছে, তুমি কেন চকলেটগুলো নিয়ে নিচ্ছ? প্রত্যেকদিন তুমি আমার চকলেট খেয়ে নাও, আমি তোমাকে কিছুই বলি না, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, আমার চকলেট তুমি খাবে না। এই চকলেটগুলো কি তোমার বাবা কিনে দিয়েছে? আমার দাদার টাকায় চকলেট খেয়ে আবার আমাকে আটকাচ্ছ? তোমার সাহস তো কম নয়, নিজের বাপের বাড়ি থেকে একটা চকলেটের গাড়ি পাঠিয়ে দিতে বলো।
এত বড় দামড়া মেয়ে, তুমি জানো না তোমার দাদা আমার জন্য ভালো বেশি চকলেট আনছে, তোমার গেলার জন্য নয়। অতই যদি চকলেট খাওয়ার ইচ্ছা হয় তাহলে একটা বিয়ে করে বরের টাকায় চকলেট খেও। অবশ্য তোমার মতো কুচুটে মেয়েকে কে আর বিয়ে করবে? এতদিন ভেবেছিলাম তোমাকে কিছু বলবো না, কিন্তু দিন দিন তুমি বার বেড়েই চলেছো। মিঠি স্বপ্নেও ভাবতে পারেনি তার বৌদি তাকে এরকম কথা বলতে পারে, তাই তখনই মিঠি কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গিয়ে সব কথা নালিশ করে দেয়। কিন্তু দিশা এখানেই থেমে থাকে না। দু একদিনের মধ্যেই দিশা মিঠিকে বিয়ে দেওয়ার জন্য বাড়িতে এক পাত্রপক্ষকে ডেকে নিয়ে আসে। দেখুন মা, মিঠির যথেষ্ট বিয়ে করার মতো বয়স হয়েছে, তাছাড়া এই ছেলেটা সরকারি চাকরি করে। আপনি যদি এরকম ছেলে ছেড়ে দেন তাহলে কিন্তু আর পরে মিঠির জন্য অন্য কোনো ছেলে খুঁজে পাবেন না। সে কি, ছেলে সরকারি চাকরি করে? এ তো খুব ভালো কথা। আমি তো অনেক দিন ধরেই মিঠির জন্য এরকম ছেলে খুঁজছিলাম। আজকেই আমি মিঠির বিয়ের কথা ফাইনাল করে দেব। এভাবে ছেলে সরকারি চাকরি করে শুনে চন্দ্রাদেবী সঙ্গে সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি হয়ে যায়। অন্যদিকে মিঠি ভীষণই কান্নাকাটি করতে থাকে, কারণ মিঠি কিছুতেই বিয়ে করতে চায় না। কিন্তু চন্দ্রাদেবীও কিছুতেই মিঠিকে বিয়ে না দিয়ে ছাড়তে চায় না। বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে দয়া করে জোর করে বিয়ে দিও না। আসলে আমার বয়ফ্রেন্ড বিদেশে পড়াশোনা করতে গেছে, তাই আমাকে এখানে একাই থাকতে হয়। সেই জন্য তোমার আর দাদার ভালোবাসা দেখে আমার খুব হিংসা হয়। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো তোমার উপর হিংসা করব না। আমার বয়ফ্রেন্ড ইন্ডিয়া চলে এলেই আমি ওকে বিয়ে করে নেব। তার আগে দয়া করে আমার বিয়েটা দিও না তুমি। এভাবেই মিঠি ভীষণই কান্নাকাটি করতে করতে দিশার কাছে ক্ষমা চায়। যা দেখে দিশার মায়া হয়, তাই দিশা তার শাশুড়ি মাকে বোঝানোর চেষ্টা করে। তোমার বয়ফ্রেন্ড আছে আগে বললেই পারতে, আমি তাহলে তোমার জন্য ছেলেই দেখতাম না। ঠিক আছে মা, দিশা তো একটা মাত্র মেয়ে, ওকে আর একটু সময় দেওয়া যেতেই পারে। এই বলে দিশা তখনকার মতো মিঠির বিয়েটা আটকে দেয়। সেই দিনের পর থেকে মিঠি আর কিছুতেই দিশার পেছনে লাগতে চায় না। তাই দিশা আর অর্ণবীর এবার একসাথে সময় কাটাতে কোনো অসুবিধা হয় না। মার্চ এপ্রিল মাসের তীব্র গরমের মধ্যে মেঘনা ও বিকাশের বিয়ে হয়েছিল। বিকাশের বাড়িতে ছিল তার মা গায়ত্রী দেবী, বাবা মনোহর বাবু এবং এক ননদ জুলি। গায়ত্রী দেবীর স্বভাবে খুবই কূটনৈতিক প্রকৃতির ছিল। মেঘনা বিয়ে করে এই বাড়িতে আসার পর থেকে সংসারের কাজকর্মের সমস্ত দায়িত্ব তার উপরে দিয়ে দেওয়া হয়। মেঘনা একটুও গরম সহ্য করতে পারত না। বিয়ের আগে তাকে তার মা বাড়ির কোনো কাজকর্মই করতে দিত না। একদিন মেঘনা রান্না করছিল। গরমে তার জামা কাপড় ভিজে গিয়ে স্নান করার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছিল। উফ, আজকে এত গরম পড়ছে কেন? রান্নাঘরে দাঁড়িয়ে কিছুতেই রান্না করা যাচ্ছে না। বাবারে বাবা, একটু ঠান্ডা জল খাই। মেঘনা গরমের মধ্যে খুবই কষ্ট করে রান্না করছিল। তখন সেখানে তার ননদ জুলি আসে। ওরে বাবা গো, বাইরে কি গরম! গরমের ছুটিটা কবে যে পাবো, আর আমাকে কলেজে যেতে হবে না। বৌদি, আমার জন্য এক গ্লাস ঠান্ডা জুস বানিয়ে দাও তো। ওরে বাবা, রান্নাঘরে কি গরম! মনে হলো যেন আগুনের গোলার মধ্যে ঢুকে গেছি। জুলি, তুই রান্না করে কি করছিস মা? ঘরে চল, ঘরে চল, পাখার তলায় বসবি চল। বাইরে এত রোদ, বাবারে বাবা। আয় আয় বৌমা, জুলির জন্য জুস নিয়ে এসো, ওর ঘরে দিয়ে আসবে। আর আমার জন্য টক দই দিয়ে এক গ্লাস লস্যি বানিয়ে নিয়ে এসো। মা, টক দই তো নেই, আপনাকে কি তাহলে জুস বানিয়ে দেব? টক দই নেই মানে? তুমি জানো না আমি এই গরমে পেট ঠান্ডা রাখতে প্রত্যেকদিন লস্যি খাই? যাও গিয়ে নিয়ে এসো। কি বললাম? দোকান থেকে টক দই নিয়ে এসো। মা, বাইরে অনেক রোদ, এই ভর দুপুরে দোকানে কিভাবে যাব? আমার খুব গরম লাগছে। আমি বিকেলে আপনার জন্য টক দই এনে দেব। আর আমি তো এখন রান্না করছি। আরে, গরম কি তোমার একার লাগে নাকি? আমার গরম লাগে না? নিজের কথা ভাবছো শুধু। যাও টক দই নিয়ে এসো, রান্না এসে করবে। গরমে আমার মাথাটা আর গরম করাবে না। মা, তাহলে তরকারিটা আপনি একটু বাদে নামিয়ে দেবেন, হয়ে এসেছে প্রায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাও যাও। মা, এখানে একটা ছাতা ছিল না? ছাতাটা কোথায় দেখেছেন আপনি? তুমি এত নাটক করো কেন বলো তো? এমন করছো যেন বড়লোকের মেয়ে তুমি। থাকতে তো ফুটো টিনের চালের ঘরে, এখানে এসে একটু বেশি বাবুয়ানা চাল দেখাচ্ছ না। কোনো ছাতা হবে না, এমনি যাও, গরমে তোমার চামড়া পুড়ে যাবে না। মেঘনা গরমের দুপুরবেলা
দোকান থেকে টক দই নিয়ে আসে। বাড়ি এসে তার খুব কষ্ট হচ্ছিল, সে তাই সোফাতে বসে পড়ে। এ বাবা, কি পোড়া গন্ধ বের হচ্ছে না? এই যা, তাহলে কি তরকারি? তাড়াতাড়ি করে সে রান্নাঘরে ছুটে যায়। সে দেখে যে মাংসের তরকারি পুড়ে কালো হয়ে গেছে। কিসের গন্ধ বের হচ্ছে রান্নাঘর থেকে? এ বাবা, এ কি অবস্থা করেছো? 1 কেজি মাংস পুড়িয়ে নষ্ট করে দিলে। মা, আমি তো আপনাকে বলে গিয়েছিলাম তরকারিটা দেখতে। আমি তো দই আনতে গেছিলাম। বলে গেছিলে বলেই কি আমাকে শুনতে হবে? গরমে তুমি ভাবলে কি করে আমি ওভেনের কাছে যাব? রান্না করাটা তোমার কাজ, আমার কাজ নয়, বুঝেছো? আবার মাংস রান্না করো, ফ্রিজে তো আছে, আবার করো। জুলি মাংস ছাড়া ভাত খেতে পারে না। মা, আবার রান্না করব? আমি তো মাছও রান্না করেছি, মাছ দিয়ে কি ভাত খাওয়া? এই দেখো, এমনিতেই গরম লাগছে, তার উপরে তোমার ভাষণ আমি শুনতে পারবো না। রান্না করে ঘরে দিয়ে যাও, যা বলেছি তাই করো। মেঘনা আবার রান্না করতে শুরু করে। সারাদিন একভাবে তাকে কাজ করতে হতো। রান্নাঘরে গরমের মধ্যে রান্না করাটা যে কি কষ্টকর সেটা কেউই বুঝতে চাইতো না। আগে তাদের বাড়িতে একটি কাজের লোক ছিল। মেঘনাকে বাড়িতে নিয়ে আসার পর গায়ত্রী দেবী কাজের লোকটিকে কাজ থেকে বের করে দিয়েছিল। আসলে মেঘনা খুবই গরিব ঘরের একটি মেয়ে ছিল, তাই তার প্রতি বাড়ির কারোরই তেমন কোনো মায়া মমতা ছিল না। রাতে বিকাশ অফিস থেকে বাড়িতে এলে জুলি তাকে বলে, দাদা তুই এসে গেছিস? দাদা, আমার পড়তে খুব কষ্ট হয়, এই গরমে একটুও পড়া যায় না। সামনে আমার পরীক্ষা, আমার রুমে একটা এসি লাগিয়ে দে না দাদা। হ্যাঁ বিকাশ, এই বছর প্রচন্ড গরম পড়েছে, বাড়িতে থাকাই যাচ্ছে না। তুই জুলির ঘরে একটা এসি লাগানোর ব্যবস্থা কর। গরমের দিনগুলোতে আমি জুলির ঘরেই থেকে যাব। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম, জুলির ঘরে আর আমাদের ঘরে এসি লাগাবো। আমি তো এসিতে থাকতে পারি না, আমার শরীর খারাপ করে, কিন্তু মেঘনার জন্য তো লাগাতেই হবে। কি একদম না, অত টাকা নষ্ট করার কোনো দরকার নেই। মেঘনার এসিতে থাকার অভ্যাস আছে নাকি? গ্রামের মেয়ে সারাদিন মাঠে ঘাটে চাষবাস করে বেড়াতো, রোদে থাকার ওর অভ্যাস আছে? দেখিস না, সারাদিন রান্নাঘরেই বসে থাকে, কাজ না থাকলে রান্নাঘর থেকে বেরোয় না। হ্যাঁ, আমার তো মনে হয় বৌদির গরম লাগে না। গরম লাগলে তো ও নিজেই তোকে এসি লাগানোর কথা বলতো, তাই না? তুই শুধু আমার রুমে এসি লাগিয়ে দে। আচ্ছা ঠিক আছে, তাই হোক। বিকাশ তার মা ও বোনের কথা শুনে জুলির রুমে এসি লাগিয়ে দেয়। একদিন, জুলি, এই নাও তোমার কোল্ড ড্রিঙ্কস আর বরফ। জুলি, তোমার রুমটা কি ঠান্ডা গো! রান্নাঘরে এত গরম লাগে, মনে হলো যেন আমি ফ্রিজের মধ্যে ঢুকে গেলাম। এই জুলি, তোমার ঘরে একটু বসবো গো? না, একদম না। এসিতে থাকার খুব শখ, তাই না? তোমার বাবা মাকে বলো না তাহলে একটা এসি কিনে পাঠাতে। শুনেছি গরিবদের গরম লাগে না, তোমার আবার এত গরম কিসের? যাও এখান থেকে, আমার জন্য চিকেন পকোড়া বানিয়ে নিয়ে এসো। মেঘনা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। একদিন গায়ত্রী ও জুলি তাদের এসি রুমে বসে বসে টিভিতে নিউজ দেখছিল। আরে, গ্যাস সিলিন্ডারের দাম তো অনেক বেড়ে গেছে। কি সর্বনাশ! 1100 টাকা! বাবারে বাবা, মানুষ তো গ্যাস সিলিন্ডার কিনতে কিনতেই ফকির হয়ে যাবে রে জুলি। হ্যাঁ, তোমার বৌমা যা সারাদিন তো কিছু না কিছু রান্না করতেই থাকে, বুঝে সুঝে গ্যাস খরচ করতে পারে না। মাটির চুলায় তো রান্না করতো, বুঝবে কি করে বলো তো? মাটির চুলার কথা শুনে গায়ত্রী দেবীর মাথায় একটি আইডিয়া আসে। ঠিক বলেছিস, আমাদের আর গ্যাস সিলিন্ডার কিনতে টাকা খরচ হবে না, আমাদের রান্নাও এবার মাটির চুলাতেই হবে। মানে কিভাবে? কিভাবে আবার, দাঁড়া বলছি। বৌমা, এদিকে এসো। হ্যাঁ মা, বলুন, আমি রান্না করছিলাম। গ্যাস সিলিন্ডারের দাম অনেক বেড়ে গেছে, গ্যাস ওভেনে আর রান্না করা সম্ভব নয়। তুমি এক কাজ করো, আমাদের বাড়ির উঠানে একটা মাটির চুলা তৈরি করো, আজ থেকে সব রান্না ওখানেই হবে। এ কি বলছেন মা? এই গরমের মধ্যে বাইরে উঠানে রান্না করে যাবে না, বাইরে তো অনেক রোদ, একটুও ছায়া নেই, অনেক কষ্ট হবে। কষ্ট হলে হবে, টাকা তো আর গাছে ফলছে না, তাই না? যা বলছি তাই করো, আজ থেকে আর গ্যাস সিলিন্ডার বুক করা হবে না, চুলাতেই রান্না করতে হবে। মেঘনা কাঁদতে কাঁদতে চুলা তৈরি করতে চলে যায়। সেদিন থেকে মেঘনা তাদের উঠানে চুলাতেই রান্না করত। প্রখর রোদ, তার উপরে কাঠের উনুনের তাপ,
সব মিলিয়ে এক অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হতো। তবুও গায়ত্রী দেবী ও জুলি রান্না ভালো হয়নি, খুব বাজে খাবার বলে বলে মেঘনাকে দিয়ে বারে বারে রান্না করাতো। এভাবেই সময় কাটছিল। একদিন হঠাৎ করে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসে। প্রবল ঝড়ের ফলে বহু মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়। গরিব মানুষদের মাটির ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে যায়, রাস্তাঘাট গাছপালা ভেঙে যায়। শুধু তাই নয়, বিদ্যুৎ পরিষেবা, ইন্টারনেট পরিষেবা, এমনকি মোবাইলের টাওয়ারও বন্ধ করে দেওয়া হয়। আবহাওয়া সাময়িকভাবে একটু ঠান্ডা হলেও পরে আরো বেশি গরম পড়তে শুরু হয়। ওরে বাবারে, কি গরম! ও মা, কারেন্ট আর আসবে না নাকি? এই গরমে আর থাকা যাচ্ছে না গো। ও মা, হাত পাখা দিয়ে একটু হাওয়া দাও না। উফ, আমার মাথাটা খাস না তো। গরম কি তোর একার লাগছে? আমারও গরম লাগছে। তোর বৌদি তো বাপের বাড়ি চলে গেল। ঝড়ে ওদের ঘর বাড়ি নাকি ভেঙে গেছে। ও চলে গেছে, এবার রান্না কিভাবে হবে আমি তো সেটাই চিন্তা করছি। এবার কি হবে? তাহলে কে রান্না করবে? আমরা খাবো কি? কে আবার? আমি আর তুই মিলে রান্না করব। এই জুলি, গ্যাস সিলিন্ডার নেই তো মা? আমাদের তো ওই উনুনেই এবার রান্না করতে হবে। চল না মা, আমাকে একটু সাহায্য করবি। আমি একা একা কিভাবে রান্না করব? না, তুমি কি পাগল হয়ে গেছো? এমনিতেই কারেন্ট নেই, গরমে আমি শেষ হয়ে যাচ্ছি। আর ওই উনুনের কাছে গিয়ে আমি জ্বলে পুড়ে শেষ হতে চাই না মা। তুমি যাও, আমি আমার বন্ধুদের বাড়িতে যাচ্ছি। ওদের বাড়িতে জেনারেটর আছে। এই গরমে বাড়িতে থাকা সম্ভব না। এই বলে জুলি তার বন্ধুর বাড়িতে চলে যায়। মা, খেতে দাও, খিদে পাচ্ছে তো। এক গ্লাস শরবত করে দাও না প্লিজ। গিন্নি, আজকে খাবার পাওয়া যাবে নাকি পাওয়া যাবে না? বৌমা বাড়িতে নেই বলে তো খাবারও জুটছে না কপালে। এতক্ষণে বৌমা থাকলে সবার খাওয়া হয়ে যেত। যাও, তাড়াতাড়ি রান্না করো, কিছু নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, দাঁড়াও। এই গরমে আমি আগুনে পুড়ে রান্না করব আর তোমরা সবাই মিলে গিলবে। কেন মা? আমার বউ তো প্রত্যেকদিন আমাদের সবার জন্য 3 বেলা রান্না করতো। তোমার একদিন রান্না করতেই এত কষ্ট হচ্ছে? আরে বাবা, যাচ্ছি তো। গায়ত্রী দেবী নাক মুখ বিকৃত করে রান্না করতে চায়। প্রথমত সে উনুন ধরাতেই পারছিল না। অনেক চেষ্টার পর সে উনুন ধরাতে সক্ষম হয়। উনুনের ধোঁয়ায় তার চোখ থেকে শুধু জল পড়তে শুরু করে। রান্না করার অভ্যাস না থাকায় সে উনুনের কাছে থাকতেই পারছিল না। ওরে বাবারে, এ কি গরম! রান্না করতে এত কষ্ট হয় আজকে আমি বুঝতে পারছি। তখন সেখানে মেঘনা চলে আসে। মা, আপনি রান্না করছেন? ইস, আমি তাই জন্য বাবা মায়ের সঙ্গে দেখা করেই চলে এলাম। আমি জানতাম যে গ্যাস সিলিন্ডার নেই, আপনি চুলায় রান্না করতে পারবেন না, তাই তাড়াতাড়ি করে চলে এলাম। আপনি ঘরে যান মা, উনুনে রান্না করতে অনেক কষ্ট হয়। এই গরমে আপনি পারবেন না, উঠুন বলছি। মেঘনার কথা শুনে গায়ত্রী দেবীর চোখে জল চলে আসে। সে মেঘনার কাছে ক্ষমা চায়। মেঘনা তাকে ক্ষমা করে দেয়। সেদিন থেকে গায়ত্রী দেবী একেবারে পরিবর্তিত হয়ে যায়। সে মেঘনাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসতে শুরু করে। গায়ত্রী দেবী শুধু মেঘনার রুমেই নয়, তাদের রান্নাঘরেও এসি লাগানোর ব্যবস্থা করে। মেঘনাকে আর কষ্ট করে রোদের মধ্যে উনুনে রান্না করতে হয় না। গায়ত্রী দেবী মেঘনাকে রান্নার কাজে সাহায্য করতে থাকে। এভাবেই সকলে মিলে হাসি খুশি দিন কাটাতে থাকে।